হ্যালো বন্ধুরা, মাফিয়া এবং লাভ স্টোরি ভালোবাসার রোমান্টিক গল্প শুনতে ও পড়তে আমাদের স্টোরি অফিসিয়াল মায়ের আঁচল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। আশা করি গল্পটি সবারই ভালো লাগবে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন। মধ্যরাত, চারদিকে নীরব নিস্তব্ধতায় ছেয়ে গেছে। ব্যস্ত শহরটা এই সময়ে শান্ত নীরব বেশ। দিনের আলোয় চলতে থাকা যানবাহনের শব্দ বা কোলাহল শোনা যাচ্ছে না, কেন হয়তো ঘুমিয়ে গেছে সবাই। সারাদিনের কার্যকলাপে ক্লান্তি ভরা শরীরটা এলিয়ে দিয়েছে বিছানায়, কিন্তু এই মধ্যরাতে ঘুমহীন দুই চোখ নিয়ে ছাদের ইট পাথরে পড়া আবারও এবড়ো থেবড়ো মেঝেতে শুয়ে আছে নক্ষত্র। এক হাত মাথার নিচে রেখে দৃষ্টিতে আকাশের পানে। কি সুন্দর গোল থালার মতো রূপালী এক চাঁদ আজ স্থান করে নিয়েছে আকাশের মধ্যভাগে। নিজের স্নিগ্ধ আলো ছড়িয়ে ভরিয়ে তুলেছে প্রকৃতিকে। এই স্নিগ্ধ আলো গায়ে মেখে নক্ষত্রের ভালোবাসার মানুষটি হয়তো আজ অন্য কারো বক্ষে মাথা রেখে ঘুমাচ্ছে। হৃদয়টা হু হু করে উঠল ছেলেটার। নিজের একটা ভুলের কারণে যে সে এত বড় একটা শাস্তি পাবে কখনো কল্পনাও করেনি। নিজের একটা শুধুমাত্র একটা ভুলের কারণে আজ নিজের ভালোবাসা, সুখ, শান্তি সব হারিয়েছে সে। দু চক্ষু গড়িয়ে অশ্রুবিন্দুর আভাস মিলল নক্ষত্রের। সে তো আর যায়নি পূর্বাশার বিয়েতে, নিজের চোখে দেখেনি পূর্বাশাকে অন্য কারো হতে। তবুও যেন হৃদয়ের পীড়া কমছে না একটু, ক্ষণে ক্ষণে তার বৃদ্ধি ঘটছে। নক্ষত্রের মা বাবা অনেক জোরাজুরি করলেও নিজের শরীর খারাপের দোহাই দিয়ে আজ সে বাড়িতেই থেকে গেছে। আচ্ছা, কি এমন হতো পূর্বাশা ওই ভুলটা ক্ষমা করে দিয়ে তার হয়ে গেলে? হয়তো তবে সে একটু শান্তি পেত। নিজের ভালোবাসা হারানোর পীড়ায় এভাবে দহনের আগুনে জ্বলতে হতো না। নক্ষত্র এক দৃষ্টিতে তাকিয়ে রইল আকাশের এই উজ্জ্বল চাঁদটার পানে। ধরা গলায় বলল, তোমার অভিশাপটা বলতে আর পর্যন্ত পর্যন্ত অপেক্ষা করতে হলো না পূর্বা, এই জন্মে পূরণ হয়ে গেল। এই দেখো আজ আমি তোমার অবস্থানে নিজের বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে কেমন নিতর হয়ে পড়ে রয়েছি। আচ্ছা, পরজন্ম বলে কি সত্যি কিছু আছে? হয়তো নেই। যদি থাকতো তবে কেন পরজন্মের উদ্দেশ্যে দেওয়া তোমার অভিশাপ এই জন্মেই আমাকে আঘাত করলো? এই জন্মে তো আমি অন্তত তোমাকে পেতে পারতাম। স্বার্থপর সময় বয়ে চলেছে নিজের গতিতে। এরই মধ্যে গোটা একটা দিন কেটে গেল। আজ পূর্বাশার বউ ভাত। ও বাড়ি থেকে এ বাড়িতে লোকজন আসবে। ইতিমধ্যেই পূর্বাশাকে সাজানো শুরু করে দিয়েছে। আর নিজেদের বাড়ির গেটের সম্মুখে দাঁড়িয়ে তৃষাম অপেক্ষা করছে সেই গায়ে হলুদের দিন, তাকে এবং চ্যাংকে কাদায় ফেলে দেওয়া মেয়েটিকে। সেদিনকার অমন একটা অসম্মানের প্রতিশোধ যদি সে না নিতে পারে, চীনে গিয়েও শান্তি পাবে না। জায়ানের বিয়ের দিনও ওই মেয়েটার উপর প্রতিশোধ নেওয়ার অনেক ইচ্ছে ছিল তার, কিন্তু জুতো রেখে প্রতিশোধ। ছেলেটা গেটের সম্মুখে দাঁড়িয়েছে ভীষণ আগ্রহ নিয়ে। কিছু সময়ের মধ্যেই তার আগ্রহের ইতি টেনে মেয়ের বাড়ির লোক এসে উপস্থিত হলো জায়ানদের বাড়িতে। তৃষাম হাসি মুখে লেগে পড়লো আতিথেয়তায়। সাথে দুই চোখ বুলিয়ে খুঁজছে সেদিনের মেয়েটাকে। খুব একটা কষ্ট তাকে করতে হলো না। একটু সময় অতিবাহিত হতেই মেয়েটার দেখা পেল তৃষাম। যদিও মেয়েটার নামটা এখনো অজানা তার, তবে মেয়েটার প্রতি তৃষামের ক্ষোভ সীমাহীন। তাকে কিনা নিজের বন্ধু প্লাস ভাইয়ের গায়ে হলুদের দিনটা উপভোগ করতে না দিয়ে লুঙ্গি পরিয়ে ঘরের মধ্যে বসিয়ে রেখেছিল এই মারাত্মক রমণী। হৃদয়ের তীব্র ক্ষোভ দমন করতে ব্যর্থ হয়ে যখন সাপের মতো ফোঁস আওয়াজ তুলেছিল তৃষাম, তার কণ্ঠে তখনই দেখা পেল বাড়ির কাজের ছেলে রহিমের। ছেলেটা শরবত নিয়ে এসেছে পূর্বাশাদের বাড়ি থেকে আসা অতিথিদের জন্য। তৃষামের মাথায় চট করে একটা বুদ্ধি খেলে গেল। রহিমের পানে এগিয়ে গিয়ে বলল, শরবত নিয়ে কোথায় যাচ্ছিস? উত্তরটা জানাই ছিল তৃষামের। শুধুই একটা ভাব জমানোর জন্য সে জিজ্ঞেস করেছিল এই কথা। তৃষাম ঠোঁট টেনে হাসলো একটু, অতঃপর রহিমকে বলল, তোর নিশ্চয়ই বিয়ে বাড়িতে আরো অনেক কাজ আছে, যা তুই সেগুলো কর, শরবতটা বরং ওদের আমিই দিচ্ছি। রহিম যেন খুশি হলো, হাসি মুখে বলল,
কথাটি বলেই শরবতের ট্রেটা সে এগিয়ে দিল তৃষামের পানে। তৃষামও ধরল ট্রেটা। রহিম চলে যেতেই ট্রের মধ্যভাগে থাকা বড় বড় পানির ভর্তি গ্লাস হাতে নিয়ে তা থেকে পানি ঢালল নিজের পায়ে। অতঃপর সেই পা ধোয়া পানি কিছুটা পরিমাণ দিয়ে দিল একটা শরবতের গ্লাসে। ব্যাস, কাজ শেষ তার। হেলে দুলে মেয়ের বাড়ির সকলের সম্মুখে শরবত নিয়ে উপস্থিত হলো তৃষাম। এক এক করে হাস্যোজ্জ্বল মুখশ্রী নিয়েই সকলের হাতে শরবতের গ্লাস তুলে দিল ছেলেটা। তার প্রতিপক্ষ অর্থাৎ সেই মেয়েটার হাতে শরবত তুলে দিতেই মেয়েটার ভুরু কুঁচকে এলো। প্রথমে একটু সন্দেহ থাকলেও পরবর্তীতে শরবতের রং স্বাদ দেখে আর সন্দেহ রাখল না। ঢকঢক করে খেয়ে ফেলল শরবতটা। তৃষামের ওষ্ঠে ফুটে উঠল বিশ্বজয়ের হাসি। যাক, অবশেষে নিজের প্রতিশোধ নিতে সক্ষম হয়েছে সে। এর থেকে শান্তির আর আছে কি? কিন্তু ওই শরবতে যে তার পা ধোয়া পানি ছিল তা তো জানাতে হবে মেয়েটিকে, নয়তো মেয়েটা বুঝবে কিভাবে সে কি খেয়েছে। তাকে তো বুঝাতে হবে তৃষাম কি জিনিস, কত বড় সাহসে তার সাথে পাঙ্গা নিতে আসে। তৃষাম একটু এগিয়ে গিয়ে পাশাপাশি দাঁড়ালো সেই মেয়েটির। কণ্ঠ খাদে নামিয়েই বলল, আমার পা ধোয়া পানি কেমন লাগলো? মেয়েটি চমকালো। তৃষামের কথার মানে বুঝতে না পেরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো তার পানে। ছেলেটা হাসলো, অতঃপর বলল, আপনার শরবতটা আমার পা ধোয়া পানি থেকে বানানো, আর এটা সেদিন আমাকে কাদা পানির মধ্যে ফেলে দেওয়ার প্রতিশোধ, বুঝেছেন? মেয়েটি স্তব্ধ হলো যেন। শেষ পর্যন্ত সে কিনা কারো পা ধোয়া পানি খেয়েছে। পেটের মধ্যে মোচড় মেরে উঠল যেন। কিঞ্চিত সময় নিয়ে মেয়েটি গোল গোল চোখে কতক্ষণ তাকিয়ে রইল তৃষামের পানে। অতঃপর হুট করেই হড়হড় করে বমি করে দিল তৃষামের গায়ের উপর। হকচকে উঠল ছেলেটা। এটা কি হলো? প্রতিশোধ নিতে সে নিজেই ভুক্তভোগী হয়ে গেল। ইস ছি, মেয়েটা বমি করে ভাসিয়ে দিল তার শরীর। গা গুলিয়ে উঠল তৃষামের। বমি দিবে আগে সংকেত তো দিয়ে দিবেন না, তা না সরাসরি একদম বমি করে দিল। তৃষামের জানা মতে একজন মানব বমি দেওয়ার আগে অকক করবে, তারপর বমি দিবে, তা না সরাসরি পেট পরিষ্কার করে ফেললো। এখন আবার বমি দিয়েও অকক করছে। ঘৃণা রি রি করে উঠল তৃষামের শরীর। নাক ছিটকে দৌড় লাগালো সে ঘরের ভিতরে। এখনই পোশাক পরিবর্তন করতে হবে তাকে, নয়তো দেখা যাবে ঘৃণায় নিজেই বমি করে দিয়েছে। মেয়েটির এমন অবস্থা দেখে ব্যস্ত হয়ে পড়ল আশপাশের সবাই। তার সাথে আসা অন্যান্য মেয়েরা এসে ধরল তাকে। ব্যস্ত কণ্ঠে শুধালো, প্রিয়ন্তী উত্তর দিল না কোনো। সে ওক করে যাচ্ছে এখনো, ইচ্ছে করছে পেটের নাড়ি ভুড়ি শুদ্ধ সব বের করে দিতে। সে শেষ পর্যন্ত কিনা এই বদমাইশ পুরুষের পা ধোয়া পানি খেল। সময় গড়ালো। প্রকৃতি তার বসন্ত নিয়ে এখনো স্থির থাকলেও জায়ানদের ছুটি স্থির রইল না। বিয়ের কেনাকাটা, গায়ে হলুদ, বিয়ে, বৌভাত সব মিলিয়ে ছুটির দিনগুলো যেন হাওয়ায় মিলিয়ে গেল। জায়ান, পূর্বাশা, তৃষাম আর চ্যাং অবশেষে বাংলাদেশ ছেড়ে আবারও পাড়ি জমালো সুদূর চীন দেশে। প্রতিশোধ নিতে গিয়ে নিজেই ভুক্তভোগী হওয়া এক বেদনায় স্মৃতি বক্ষে সামলে নিয়ে তৃষাম বাংলাদেশ ছাড়লো, আর চ্যাং তার প্রিয় লুঙ্গি নিয়ে। গুনে গুনে 5টা লুঙ্গি লাগেজে ভরেছে সে। সামনে গরমকাল, গরমে এই নিচ থেকে হাওয়া চলাচলের সুষ্ঠু ব্যবস্থা সম্পন্ন লুঙ্গিগুলো কাজে আসবে দারুণভাবে। বাংলাদেশের এয়ারপোর্ট থেকে প্লেনে চেপে বসার মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে চীনে পৌঁছে গেল তারা। কলেজের সম্মুখ পর্যন্ত একসাথে 4 জন গেলেও সেখান থেকে আলাদা হয়ে গেল তারা। তৃষাম এবং চ্যাং গেল হোস্টেলে, আর পূর্বাশা এবং জায়ান নিজস্ব ফ্ল্যাটে। পূর্বাশা এখন থেকে জায়ানের সাথে সেখানেই থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিয়ে হয়েছে তাদের, এখনো কি দূরে দূরে থাকবে নাকি? তাছাড়া জায়ানের কোর্স শেষ হতেও দেরি নেই বেশি। কোর্স শেষ হলে সম্ভবত চাকরির দিকে ঝুঁকবে না সে। মায়ের উত্তরাধিকার সূত্রে পাওয়া ব্যবসার হাল ধরবে, যদিও ইতিমধ্যে হাল ধরে ফেলেছে সে, এবং সেজন্যই বেশ কিছু সময় আগেই হোস্টেল ছেড়ে সে ফ্ল্যাটে উঠেছে। আর এবার পূর্বাশা উঠল। পূর্বাশাকে নিয়ে নিজের ফ্ল্যাট এলো জায়ান। যদিও মেয়েটাকে নিয়ে আগেও কয়েকবার এসেছিল ফ্ল্যাটে, তবুও আজ অনুভূতি ভিন্ন। আগে এসেছি সাধারণ একজন শুধুমাত্র ভালোবাসার মানুষ হিসেবে, আর আজ এসেছে ভালোবাসার মানুষ, আবার সাথে সাথে বউ হিসেবে। ফ্ল্যাটের দরজা খুলে পূর্বাশার আগে আগে ভিতরে ঢুকলো জায়ান। 2 পাশে হাত ছড়িয়ে হাসি হাসি মুখে বলল, তোমার ঘর, তোমার সংসার কৃষ্ণময়। তোমার ঘর, তোমার সংসার বাক্যটা যেন ঝংকার তুলল পূর্বাশার কর্ণে। প্রশান্তিতে ছেয়ে গেল মেয়েটার বক্ষস্থল।
তার সংসার, এই ছোট্ট সংসারটা তার। পূর্বাশা পা বাড়িয়ে ঘরে ঢুকলো। আশেপাশে তাকিয়ে দেখে নিল তার নতুন সংসারটা। এ বাসায় আগে আসা হলেও ভালোভাবে দেখা হয়নি কখনো। বাসার সবটা তার শাশুড়ি মিসেস শিও সাজিয়েই রেখে গেছেন। এখন শুধু তাকে হালটা ধরতে হবে। পূর্বাশাকে ফ্ল্যাটে ঢুকে এদিক ওদিক দেখতে দেখে জায়ান বলল, ফ্রেশ হয়ে নাও, অনেকটা পথ পাড়ি দিয়েছি আমরা। পূর্বাশা দ্বিরুক্তি করল না। লাগেজ খুলে জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে ঢুকলো ওয়াশরুমে। খানিক সময় নিয়ে একদম গোসল সেরে বেরিয়ে এলো পূর্বাশা। জায়ানও এতক্ষণে বাসার অন্য ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছে। পূর্বাশা এগিয়ে গেল তার পানে, অতঃপর বলল, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা? বাসায় আছে কিছু রান্না করার মতো, নাকি অর্ডার করবেন? জায়ান তাকালো মেয়েটার পানে। সদ্য গোসল করা ভেজা চুলে মেয়েটাকে আজ যেন একটু বেশি সুন্দর এবং স্নিগ্ধ লাগছে। এই মেয়েটাকে তার দৃষ্টিতে এত মায়াবী কেন লাগে? আচ্ছা, সবার দৃষ্টিতেই কি এমন লাগে, নাকি শুধু তার? হয়তো শুধুমাত্র তার দৃষ্টিতেই এমন লাগে, কারণ সে যে ভালোবাসে এই মেয়েটাকে। আর পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃষ্টি হলো ভালোবাসার দৃষ্টি। সত্যিকারে ভালোবাসতে জানলে পৃথিবীর সবচেয়ে কুৎসিত নারীকেও পরীর সমতুল্য মনে হবে। জ্যান মোহিত ভঙ্গিতে হেঁটে গেল পূর্বাশার পানে। নিজের দুই হাত বাড়িয়ে মেয়েটার নরম কোমল দুই গাল নিল হাতের ভাঁজে। অতঃপর পূর্বাশার নরম কোমল ওষ্ঠজোড়া আবদ্ধ করল নিজ ওষ্ঠের ভাঁজে। খুব সাবধানে নিজ ওষ্ঠধারা নমনীয়ভাবে সিক্ত করল প্রিয়তমার ওষ্ঠজোড়া। বেশ খানিকটা সময় নিয়ে ছাড়ল জ্যান মেয়েটাকে। প্রিয়তমার কপালে কপাল ঠেকে জোরে জোরে নিঃশ্বাস নিল বার কয়েক। চোখ বন্ধ করে মুগ্ধ কণ্ঠে বলল, আচ্ছা, এত সুন্দর কেন তুমি? জায়ানের এমন স্পর্শে কেঁপে উঠেছিল পূর্বাশা। নিজের অনুভূতিতে জর্জরিত হয়ে নাজুক হয়ে পড়েছিল সে। তবে পরক্ষণেই ছেলেটার এমন কথা শুনে চমকালো মেয়েটা। সে সুন্দর? কে বলেছে সে সুন্দর? যদি সুন্দরী হতো তবে ছোটবেলা থেকে এই সমাজের মানুষদের দ্বারা এতটা লাঞ্ছনা, বঞ্চনা কিংবা এতটা তিরস্কারের শিকার হতে হতো না তাকে। লোকটার মাথার সাথে নিশ্চয়ই চোখজোড়াও গেছে এবার। আগে তো তার জন্য মানসিক ভারসাম্যহীন রোগীর মতো আচরণ করত, আর এখন অন্ধের মতো আচরণ করছে। পূর্বাশা তাচ্ছিল্যের হাসি হাসল, মৃদু কণ্ঠে বলল, আপনাকে তো এবার মানসিক ডক্টর দেখানোর সাথে সাথে চোখের ডাক্তার দেখাতে হবে মশাই। জায়ান পূর্বাশার কপাল থেকে নিজের কপাল সরালো, ভুরু কুঁচকে শুধালো। এই যে আমায় সুন্দর বলছেন। জায়ান হাসলো পূর্বাশার কথায়, একটু এগিয়ে চুমু খেলো মেয়েটার কোমল গালে, অতঃপর বলল, আমার দৃষ্টিতে তুমি ঠিক কতটা সুন্দর তা তুমি কখনোই বুঝবে না। পূর্বাশা ওষ্ঠ ফাঁক করলো, হয়তো বলতে চাইলো আরো কিছু, কিন্তু জায়ান তার আগেই তাকে ঘুরিয়ে দিল। কপট রাগ দেখিয়ে বলল, চুল মোছনি কেন? ঠান্ডা লেগে যায় যদি? লাগবে না, অভ্যাস আছে আমার। জায়ান ভুরু কুঁচকালো, তীক্ষ্ণ কণ্ঠে বলল, চুল ভেজা রাখাটা আবার কার অভ্যাস হয় কিভাবে? যত সব উদ্ভট কথা। এইটুকু বলেই প্রস্থান করলো জায়ান। কিঞ্চিত সময় পরই একটা টাওয়েল নিয়ে আবার ফিরল সে। আলতোভাবে মুছে দিতে শুরু করলো পূর্বাশার লম্বা চুলগুলো। চুল মুছতে মুছতে জায়ান গম্ভীর স্বরে বলল, তোমার মতোই তোমার চুলগুলো সুন্দর। পূর্বাশা ভড়কালো কিছুটা। এটা কি জায়ান তার প্রশংসা করলো? হয়তো প্রশংসা করেছে, কিন্তু এমন গম্ভীর স্বরে কেউ কখনো প্রশংসা করতে পারে জানা ছিল না মেয়েটার। প্রশংসার স্বর থাকবে নরম, মিষ্টি, মোহিত, তা নয় গম্ভীর স্বর। পূর্বাশার ভাবনার মধ্যেই বাসার কলিং বেলটা বেজে উঠল। জায়ান স্ত্রীর চুল মোছা বাদ দিয়ে এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলেই দৃশ্যমান হলো একজন ডেলিভারি ম্যান। হয়তো জায়ান খাবারের অর্ডার করেছিল, তা নিয়েই এসেছে। রাতের আধারে ঢেকে গেছে চারপাশটা, যদিও এখনো খুব বেশি রাত হয়নি। ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে রাত 10টা প্রায়। ব্যস্ত শহরের কোলাহল কমেনি এখনো। ওই তো যানবাহনের তীব্র প্যাঁপ ও ধ্বনি শোনা যাচ্ছে এখনো। পূর্বাশার জায়ান রাতের খাবার সেরে ফেলেছে একটু আগেই। স্বামী স্ত্রী হাতে হাতে থালা বাসন সব ধুয়ে গুছিয়ে এসে বসলো টিভির সম্মুখে। পূর্বাশা টিভির রিমোটটা নিয়ে টিভি অন করতে জায়ান একটু গা ঘেঁষে বসলো মেয়েটার পাশে। পূর্বাশা শিউরে উঠল একটু। জায়ান আর তার মধ্যকার দূরত্ব বাড়িয়ে সে সরে বসলো একটু। জায়ানের যেন পছন্দ হলো না সে দূরত্ব।
আবারও তার এবং পূর্বাশার মধ্যকার দূরত্ব ঘুচিয়ে ছেলেটা গা ঘেঁষে বসল স্ত্রীর। পূর্বাশা আবারও সরে বসতে চাইল। স্বামীর সাথে দূরত্ব বাড়াতে উদ্যত হতেই জায়ান নিজের হাত বাড়িয়ে চেপে ধরল মেয়েটার পাতলা নরম সুডৌল কোমরখানা। কেঁপে উঠল পূর্বাশা। হৃৎপিণ্ডটাও যেন লাফিয়ে উঠল মুহূর্তে। ঢোক গিলল পূর্বাশা, তোতলিয়ে বলল, কি করছেন কি? টিভি দেখছি তো। উফ, জায়ান হাসল। শক্ত হাতে পূর্বাশার কোমর চেপে তাকে তুলে নিল নিজের কোলে। এক হাতে কোমর চেপে এবং অন্য হাতে থুতনি ধরে পূর্বাশার মুখটা ফিরিয়ে নিল জায়ান নিজের পানে। কণ্ঠ খাদে নামিয়ে বলল, টিভি দেখতে হবে না তোমাকে, তুমি শুধু আমাকে দেখো। পূর্বাশা এলোমেলো দৃষ্টি ফেলল, আড়ষ্ট কণ্ঠে বলল, আপনাকে কেন দেখবো? আপনি কি কোনো দেখার বস্তু নাকি? তুমি শুধুমাত্র তোমার জন্য দেখার ভালোবাসা এবং আদরের বস্তু কিংবা মানব, যা তুমি মনে করো। পূর্বাশা আড়ষ্ট হলো। হৃদস্পন্দনের গতিও তার অস্বাভাবিক। বিদ্যুৎ স্পৃষ্ট ব্যক্তির ন্যায় যেন থেকে থেকে কেঁপে উঠছে মেয়েটা। অজানা অদ্ভুত এক অনুভূতি যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে মেয়েটাকে। পূর্বাশা নিজেকে ছাড়াতে চাইল জায়ানের বন্ধন থেকে। ইতস্তত কণ্ঠে বলল, ছাড়ুন। জায়ান ছাড়ল না, বরং আরো শক্ত করে জড়িয়ে ধরল পূর্বাশাকে। মেয়েটার গলায় আলতো একটা কামড় দিয়ে বলল, ছাড়ার জন্য ধরছি নাকি? জায়ানের স্পর্শ গভীর হলো। স্বল্প সময়ের ব্যবধানেই বেসামাল করে তুলল মেয়েটাকে। পরম আবেশে চোখজোড়া বন্ধ করে খামচে ধরল জায়ানের দুই বাহু। ছেলেটা আলতোভাবে কামড় দিল পূর্বাশার কানের নরম লতিতে। ঘোর লাগা কণ্ঠে বলল, আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। পূর্বাশা নাজুক দৃষ্টিতে তাকালো। বুঝলো সে স্বামীর হৃদয়ের আকুলতা। ছেলেটাকে কম অপেক্ষা তো করায়নি সে। বিয়ের পরও এতদিন জায়ান নিজেকে নিয়ন্ত্রণ করে রয়েছে। পূর্বাশার উপরে জোর খাটায়নি কোনো। জায়ান স্বামী তার উপরে সম্পূর্ণ অধিকার আছে ছেলেটার। পূর্বাশা উপেক্ষা করতে পারল না জায়ানের আবদার। লাজুকভাবে মাথা রাখলো জায়ানের বক্ষে। জায়ান বুঝে নিল প্রিয়তমার উত্তর। ঠোঁট এলিয়ে হাসল সে। অতঃপর পূর্বাশাকে কোলে তুলে নিয়ে উঠে দাঁড়ালো। লম্বা লম্বা পা ফেলে ঢুকলো বেডরুমে। বেডরুমে বিছানা বড় লম্বা। বিছানায় খুব সাবধানে শুয়ে দিল জায়ান তার প্রিয়তমাকে। হাত তুলে নিজের ফর্সা শরীর থেকে টি শার্টটা খুলে ছুঁড়ে ফেললো মেঝেতে। অতঃপর নিজের শরীরের ভার ছেড়ে দিল পূর্বাশার শরীরের উপরে। মুখ ডুবালো মেয়েটার গলায়। ছোট ছোট চুম্বনে উন্মাদ করে তুলল মেয়েটাকে। অন্ধকার চার দেওয়ালে আবদ্ধ ঘরটা ভরে উঠছে দুজন নরনারীর ভারী নিঃশ্বাসের শব্দে। এতদিন পরে আজ যেন পূর্ণতা পেল দুটি হৃদয়। দুজন মানবের ভালোবাসা। দুজন মিলে পাড়ি দিল নতুন এক অধ্যায়। মধ্যরাত। চারিদিক নীরব নিস্তব্ধতায় ঢেকে গেছে। রাত্রির প্রথম ভাগে যে যানবাহনের কোলাহলের শব্দ শোনা যাচ্ছিল, এখন আর শোনা যাচ্ছে না তা। হয়তো সকলে যার যার কর্মের সমাপ্তি ঘটিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে ঘুমের রাজ্যে পাড়ি দিয়েছে। শুধুমাত্র ঘুম নেই জায়ান এবং পূর্বাশার চোখে। জায়ান আতশোয়া হয়ে শুয়ে রয়েছে বিছানায়, আর তার নগ্ন বক্ষে এলোমেলো চুলে স্থান করে নিয়েছে পূর্বাশা নামক রমণী। কক্ষ জুড়ে পিনপতন নীরবতায় ঘেরা। বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পরে নিজেদের মধ্যাকার নিস্তব্ধতা ভাঙল পূর্বাশা। কিছুটা উৎসুক কণ্ঠে বলল, একটা প্রশ্ন ছিল। কি? যে মেয়েটা আপনার চোখের বিষ ছিল, যাকে দেখতেই পারতেন না একদম, কখনো কটু কথা বলতে ছাড়তেন না, পারলে তো 2-4 ঘা লাগিয়ে দিতেন, সেই মেয়েকে এত ভালোবাসলেন কি করে? জায়ান একটু ঝুঁকে চুমু খেলো পূর্বাশার চুলের ভাঁজে। অতঃপর বলল, আমি নিজেও জানি না। জায়ান স্বাভাবিকভাবেই উত্তর দিল। পূর্বাশা ভুরু কুঁচকে শুধালো, কেন জানেন না? জায়ান কিঞ্চিত সময় নিয়ে ভাবল। ভাবুক ভঙ্গিতেই বলল, আচ্ছা, একটা কথা বলো তো। কি? পূর্বাশা মুখ তুলল জায়ানের বক্ষ থেকে। বড় বড় চোখ করে বলল, আমি যদি তোমাকে চিনে আসার পরে প্রতিনিয়ত ওভাবে অপমান না করতাম, ওভাবে একটু কষ্ট না দিতাম, তবে কি তুমি শক্ত হতে পারতে? আজ যেমন মানুষ তোমাকে কটু বাক্য শোনালে শুদ্ধ বাক্যে তুমি জবাব দিতে পারো, তখন তুমি দিতে পারতে। তোমার প্রথম জবাবটা দেওয়াটা আমার মাধ্যমে কিন্তু শুরু হয়েছিল। আমাকে ওই দিন পার্কের মধ্যে কিন্তু জবাব দিয়েছিলে প্রথম তুমি। তবে কি আপনি আমাকে শক্ত করার জন্যই খারাপ ব্যবহার করতেন? তপ্ত নিঃশ্বাস ফেলল জায়ান।
পূর্বাশাকে 2 হাতে আগলে নিয়ে বলল, সত্যি বলতে তেমন কোনো চিন্তা ভাবনা তখন আমার মধ্যে ছিল না। তোমার সাথে আমার প্রথম দেখা হওয়ার পর থেকেই তোমার প্রতি আমি অন্যরকম একটা টান অনুভব করছিলাম। এদিকে নিজের বাবার প্রতি ঘৃণা থেকে বাঙালি জাতির প্রতি হৃদয়ে তীব্র এক বিদ্বেষ জন্মেছিল। না পারছিলাম তোমাকে হৃদয়ে স্থান দিয়ে গ্রহণ করতে, আর না পারছিলাম দূরে সরিয়ে রাখতে।